প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছে। সমাজবিজ্ঞান প্রথম পত্রের আমরা লাস্ট ক্লাসে সমাজের প্রতিষ্ঠান ও এর বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা করতেছিলাম। আজকের বিষয় হচ্ছে সমাজ কাঠামোর ধারণা ও বৈশিষ্ট্য, অর্থাৎ সমাজ কাঠামোর ভিতরে কি কি আসতেছে। সমাজ একটি বিস্তৃত রূপ। এটি আসলে নির্দিষ্ট কোনো গণ্ডি বা বাউন্ডারি দিয়ে আসলে এটাকে আটকে রাখা যায় না। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে সমাজ বিস্তৃত হচ্ছে, সংকুচিত হচ্ছে হয়তো কোথাও, কিন্তু তার বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতেছি যে সমাজ ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে এবং এর যে সমাজ কাঠামো সেটি আসলে ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের ধারা আসলে ধীরে ধীরে সমাজের সর্বক্ষেত্রে বিরাজমান। তো আমরা যে এই সমাজ কাঠামো নিয়ে আজকে আসলে আলোচনা করতেছিলাম, এই সমাজ কাঠামোর ভিতরে দেখা যাচ্ছে যে ক্রমান্বয়ে যে পরিবর্তনের ধারা, সেই পরিবর্তনের ধারায় আসলে আজকের সমাজ কাঠামো বা আজকের যে সমাজ সেটিকে আমরা আসলে দেখতে পাই। তো এই সমাজ কাঠামোর যেই ধারাটা চলতেছিল আদিম যুগ থেকে, সেই আদিম যুগ থেকে নিয়ে বর্তমান সমাজ পর্যন্ত যে কাঠামো আসলে, সেই কাঠামোর বিভিন্ন প্রেক্ষাপট বা বিভিন্ন সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে আসছে এবং সবচেয়ে বৃহত্তর চেঞ্জটি বা সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা দেখতেছি যে সামন্তবাদী বা অন্যান্য যেসব সমাজগুলো, সেই সব সমাজগুলো ভেঙে আসলে পুঁজিবাদী সমাজের দিকে এবং কোথাও কোথাও সমাজতান্ত্রিক সমাজের দিকে আসলে এগিয়ে যাচ্ছে। তো এই যে ধারণাটা আসলে চেঞ্জ হওয়ার, সেটি আসলে ক্রমান্বয়ে ধীরে ধীরে, অর্থাৎ কখনো ছিল আদিম দাসভিত্তিক সমাজ ছিল, সেই দাসভিত্তিক সমাজ থেকে এসেছে কৃষিভিত্তিক থেকে এসেছে পুঁজিবাদী থেকে এখন বর্তমানে সমাজতান্ত্রিক, সেটিকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আসলে চেষ্টা বা প্রচেষ্টা চলমান রয়েছে। তো এই যে সমাজ কাঠামোর ভিতরে আসলে আমরা দেখতেছি যে চার ধরনের বিভাজন আমরা দেখতে পাই। একটি হচ্ছে প্রকৌশল বিজ্ঞান, একটি হচ্ছে জীববিজ্ঞান, একটি সামাজিক নৃবিজ্ঞান, অন্যটি হচ্ছে সমাজ বিজ্ঞান। তো সমাজ কাঠামোর ভিতরে প্রকৌশল বিজ্ঞানটা আসলে আমরা কি বুঝি? প্রকৌশল বিজ্ঞান বলতে বোঝায় সমাজের সেই ধারাটা যেখানে আসলে সমাজের যে উন্নতি বা উন্নয়ন সেটি হচ্ছে বিজ্ঞান ভিত্তিক হয়ে থাকে, অর্থাৎ আমরা যেটা সায়েন্স ভিত্তিক ডেভেলপমেন্ট বলে থাকি। তো এই যে ডেভেলপমেন্টটা সেটি আসলে ক্রমান্বয়ে চলমান এবং পরবর্তীতে দেখা যাচ্ছে সমাজ কাঠামোর ভিতরে জীববিজ্ঞান রয়েছে, অর্থাৎ জীব সমাজের যে বিবর্তন, জীব সমাজের যে ধারা, বা চার্লস ডারউইনের নাম তোমার শুনে থাকবে। সেই চার্লস ডারউইনের যে বিবর্তন বা বিবর্তনের যে ধারাটা তিনি ব্যাখ্যা করছেন, সেটা আসলে এই জীববিজ্ঞানের ভিত্তিক আলোচনার ভিতরে আমরা নিয়ে আসতে পারি। অন্যটি রয়েছে সামাজিক নৃবিজ্ঞান। সামাজিক নৃবিজ্ঞান বলতে বোঝায় সমাজের বিভিন্ন সময় বিভিন্ন নৃগোষ্ঠী, অর্থাৎ বিভিন্ন জাতিগোষ্ঠী, তাদের যে পরিবর্তন, অর্থাৎ তারা এক সময় ছিল যাযাবর, সেখান থেকে এসে বর্তমান সমাজে তারা আসলে বসবাস করতেছে এবং সেই যাযাবর জাতি ক্রমান্বয়ে গুহাবাসী ছিল কোনো একটা সময়, সেখান থেকে যাযাবর হয়, তার পরবর্তীতে তারা এখন একটা সেটেল ল্যান্ডে বসবাস করে, যদিও পৃথিবীর অনেক দেশে এখনো যাযাবর জাতি বিদ্যমান রয়েছে। এই যে নৃবিজ্ঞানের ভিতরে আসলে তোমরা দেখতে পাবে যে এই যে বিভিন্ন জাতি, তারা একটি সময়ে এক এক জায়গায় বসবাস করে আসছে এবং এক এক জায়গার ভৌগোলিক যে বৈশিষ্ট্যগুলো, সেই ভৌগোলিক বৈশিষ্ট্যের সাথে তারা খাপ খাইয়ে ক্রমান্বয়ে চলমান আছে। এই যে ধারাটি, সেই ধারাটি আসলে তাদের বিরাজমান ছিল এবং এই বিরাজমান ধারার ভিতরে তারা ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছিল সমাজের উৎপাদন, সমাজের ভোগ, বিবাহ, পরিবার, সব জায়গায় একটি বৃহৎ পরিবর্তন নিয়ে এসেছিল। অর্থাৎ প্রাচীন সমাজে যেরকমভাবে উৎপাদনের সাথে সম্পৃক্ত ছিল বেশি, সেখানে ক্রমান্বয়ে আধুনিক সমাজে আসলে পরিবার, প্রতিষ্ঠান, এইগুলোর সাথে আসলে সমাজ ক্রমান্বয়ে সম্পৃক্ততা হয়ে গেছে। অর্থাৎ উৎপাদনটাকে বেসিক পর্যায়ে রেখে সুপার স্ট্রাকচার যেটাকে বলি আমরা, অর্থাৎ মৌল কাঠামোর উপরের যে স্ট্রাকচারটা, সেই সুপার স্ট্রাকচারে এসে দেখা যাচ্ছে যে সমাজের নৃবিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন হচ্ছে। এবং সমাজ বিজ্ঞানের কথা যদি আমরা বলি সমাজ কাঠামোর ভিতরে, অর্থাৎ সমাজ বিজ্ঞান কি নিয়ে আলোচনা করে সেটি অলরেডি তোমরা জ্ঞাত আছে, যেমন পরিবার, প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের সম্প্রদায়, সংঘ, এইগুলি হচ্ছে সমাজ বিজ্ঞানে আসলে মুখ্য বা আলোচ্য বিষয়। এইগুলো নিয়ে সমাজ বিজ্ঞান আসলে আলোচনা করে থাকে এবং সমাজের যে স্ট্রাকচার, সমাজের যে কাঠামোর ভিতরে তোমরা সমাজ বিজ্ঞানের কথা বলো। এখানে সমাজ কাঠামো আসলে দুইটি দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা যায়। একটি হচ্ছে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, অন্যটি হচ্ছে অমার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। অর্থাৎ মার্ক্সের যারা অনুসারী ছিলেন, যেমন কার্ল মার্ক্স,
এঙ্গেলস, লেনিন, তারা আসলে সমাজবিজ্ঞানকে একটিভাবে দেখেছেন, অর্থাৎ যেটাকে আমরা বর্তমান সমাজে বলে থাকি যে আসলে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির প্রকৃতি বা সমাজতান্ত্রিক পর্যায়ে, অর্থাৎ বিভিন্ন সমাজতান্ত্রিক দল আছে, সমাজতান্ত্রিক পার্টি আছে, তারা আসলে কার্ল মার্ক্সকে অনুসরণ করে তাদের এই যে ধারাটা সেটা আসলে তারা ব্যাখ্যা করার চেষ্টা করে। যেমন অ্যাঙ্গেলস মার্ক্সের বন্ধু, তারপরে লেনিন, নাম শুনে থাকবে তোমরা, রাশিয়া। তো তারা আসলে সমাজকে একভাবে দেখেছেন, অর্থাৎ মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে একটি কি হচ্ছে যে সমাজ একটি ক্রমবিকশিত কাজ, অর্থাৎ এটি হচ্ছে ধীরে ধীরে বিকশিত হবে এবং এটি কোথাও একটি জায়গায় খাপ খেয়ে থাকবে না, বা হঠাৎ মার্ক্সের যে বিপ্লবের যে ধারা তোমরা অবশ্যই জেনে থাকবে, সেই মার্ক্সীয় বিপ্লবের মাধ্যমে তো তখন কি হবে, সমাজে দ্রুত একটি পরিবর্তন চলে আসবে এবং এই পরিবর্তন চলে আসার সাথে সাথে সমাজ কাঠামো কি হবে, পরিবর্তন হয়ে যাবে। যেমন আমরা যদি বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হঠাৎ একটি জাতির জন্য হয়তো ক্রমান্বয়ে এটার প্রেক্ষাপট গড়ে উঠেছে। তো বা প্রথম বিশ্বযুদ্ধের কথা যদি বলি আমরা, এটা আসলে ক্রমান্বয়ে এটার প্রেক্ষাপটটা তৈরি হয়েছে ওই সময়ে জার্মানি, অস্ট্রিয়া, সব ইউরোপের বিভিন্ন দেশের একগুঁয়েমি এবং সাথে আমেরিকা, রাশিয়ার মতো পরাশক্তি যোগদান, ইতালির মতো পরাশক্তি যোগদান করার ফলে এটি আসলে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তো এই যে ছড়িয়ে পড়া এবং এটার সাথে অন্য দেশগুলো সম্পৃক্ত করা, তো এটি মার্কস আসলে বলেছেন যে একদিনে এই প্রেক্ষাপটটি তৈরি হয়নি। কেন একদিনে তৈরি হয়নি? কারণ এর পিছনে ছিল বিভিন্ন জাতির ক্ষোভ, বঞ্চনা, হতাশা। তো এই ধারাগুলো আসলে মার্কসের ব্যাখ্যা করার ব্যাপারে তিনি তার যেই বেসিক বা মৌলিক প্রত্যয়গুলো ব্যবহার করছেন সেইখানে এইগুলোকে তিনি নিয়ে এসেছেন। তো তার বন্ধু অ্যাঙ্গেলস এবং হচ্ছে যে লেনিন, তারাও কিন্তু এই কথাগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। যেমন দেখা যাচ্ছে যে সমাজের ভিতরে যেই প্রত্যয়গুলো ব্যবহার করে আসলে সমাজ কাঠামোর পরিবর্তনের কথা বলেছেন মার্কস, অমার্ক্সীয় দৃষ্টিভঙ্গির ভিতরে যারা রয়েছে বিভিন্ন ধরনের, যেমন ম্যাকাইবার, নিকেল, মরিস গিন্সবার্গ, তারা যেভাবে বলেছেন, তো এই যে ধারাটা, এই ধারাটা আসলে ক্রমান্বয়ে পরিবর্তন এনেছে। তো মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির যে অর্থাৎ একটি বিপ্লব হবে, সেই বিপ্লবের ফলে পরিবর্তন হবে। যেমন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে যদি দেখতে পাই যে বিভিন্ন দেশে বিভিন্ন সংঘাত, সম্পর্ক আর ফলে এই ধারাটি আসলে ক্রমান্বয়ে পরিবর্তন হয়েছে। এবং পরিবর্তন হওয়ার ফলে কি হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে সারা পৃথিবীতে সমাজতন্ত্রের যে ধারাটাই, অর্থাৎ পুঁজিবাদী একটি ধারা ছড়িয়ে গেল, একটা ওয়েতে ছড়িয়ে গেল পুঁজিবাদী ধারা। যেমন এটা লিড করতে থাকলো আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশগুলো। তো এই যে তারা লিডিং পাওয়ার নিয়ে নিল এবং পুঁজিবাদী ব্যবস্থা সারা বিশ্বে মোটামুটি তারা কায়েম করে দিল। অন্যদিকে যারা সমাজতান্ত্রিক পদ্ধতিতে এগোচ্ছিল, যেমন রাশিয়ার কথা বলতে পারি আমরা, চীনের কথা জানি আমরা, কিউবার কথা জানি, তো এই যে দেশগুলো আসলে সমাজতান্ত্রিক ওয়েতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তাদের যে এগিয়ে যাওয়ার ধারণা বা তাদের যে এগিয়ে যাওয়ার প্রেক্ষাপট, সেটি আসলে ক্রমান্বয়ে তৈরি হয়েছিল ওই সময়কার প্রেক্ষাপটে। অর্থাৎ মার্ক্সের মতে ওই সময়টায় যদি বিদ্রোহ বা বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি না হতো, তাহলে আসলে সমাজ এতটা দ্রুত পরিবর্তন হতো না। কিন্তু দ্রুত পরিবর্তন হওয়ার পেছনে অবশ্যই একটি কারণ রয়েছে, সেটিকে কোনোভাবেই অবহেলার চোখে আসলে দেখার অবকাশ নেই। কারণ হচ্ছে এই যে দ্রুত পরিবর্তন, এই দ্রুত পরিবর্তনের ক্ষেত্রে সমাজ কাঠামো খুব র্যাডিক্যালি চেঞ্জ হয়, খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে এবং চেঞ্জ হওয়ার ফলে ওই সময়টাতে যে সমাজ কাঠামো ছিল সেটি আসলে ধরে রাখা যায়নি। নতুন একটি সমাজ কাঠামো সমাজের ক্ষেত্রে বিরাজমান হয়ে যায়। এর পরবর্তীতে আমরা যদি দেখতে পাই যে সমাজ কাঠামো হচ্ছে খুব দ্রুত চেঞ্জ হবে এবং এর পিছনে অবশ্যই কিছু কোনো একটা জাতির ক্ষোভ, বঞ্চনা এটা থাকবে। এটা হচ্ছে মার্ক্সের দৃষ্টিভঙ্গি। আর অমার্ক্সীয় যাদের দৃষ্টিভঙ্গি, যেমন ম্যাকাইভারের কথা বলছি আমরা, মরিস গিন্সবার্গের কথা বলছি, তাদের প্রেক্ষাপটে আসলে সমাজটি চেঞ্জ হবে, কিন্তু এরকম হঠাৎ করে নয়, বিভিন্ন ধারার প্রেক্ষাপটে। যেমন তারা বলছেন যে শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, এই যে ধারার যে একটা চেঞ্জ, অর্থাৎ একটা সময় ছিল কৃষিভিত্তিক, সেখান থেকে হঠাৎ করে পুঁজিবাদীতে চলে আসেনি। কৃষিভিত্তিক থেকে তারা হয়েছে সামন্তবাদী থেকে হয়েছে তারা পুঁজিভিত্তিক থেকে তারা হয়েছে সমাজতান্ত্রিক। এইভাবে সমাজটা ধীরে 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 পরিবর্তন হবে, অর্থাৎ হঠাৎ করে একটা বিপ্লব হয়ে সেখান দিয়ে দ্রুত চেঞ্জ হবে মার্ক্সের যেই ব্যাখ্যা ধারণা বা মার্ক্সের যে ব্যাখ্যা করার প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটাকে তারা আসলে অতটা গ্রহণযোগ্য বলে মনে করেনি। তারা নতুনভাবে একটি প্রেক্ষাপট বা নতুনভাবে
একটু আলোচনা করার চেষ্টা করেছেন, সেটি আসলে যে তারা বলছেন যে এটা গ্রাজুয়ালি চেঞ্জ হবে, রেডিক্যালি না। তো এই যে ধারাটা, সেই ধারাটার ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে কিছু আছে। আর সমাজটাকে যদি আমরা ভাগ করি, সেখানে আমরা দেখতে পাবো দুইটি ধরনের মৌলিক পদ্ধতি। একটি হচ্ছে বেসিক স্ট্রাকচার, অন্যটি হচ্ছে সুপার স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচারটা কি? বেসিক স্ট্রাকচার হচ্ছে সমাজের এমন কিছু জিনিস যেগুলো আসলে পরিবর্তন করা যায় না, অর্থাৎ এটাকে মডিফাই করা যায় কিন্তু পরিবর্তন করা যায় না। যেমন যদি আমরা একটু আলোচনা করি, একটি মানুষের ক্ষেত্রে তার বেসিক স্ট্রাকচার কি হতে পারে। একটি মানুষের ক্ষেত্রে তার বেসিক স্ট্রাকচার হচ্ছে মাথা, হাত, পা, চোখ, কান, এগুলো হচ্ছে তার বেসিক স্ট্রাকচার। এগুলোকে আসলে পরিবর্তন করা যায় না। তোমার মাথাটাকে পরিবর্তন করে অন্য কিছু একটা করলাম, সেটা আসলে সম্ভব নয়। বা চোখটাকে পরিবর্তন করে অন্য কিছু, চোখের জায়গায় অন্য কিছু সেখানে স্থাপন করলাম, বা হাতের জায়গায় পা, পায়ের জায়গায় হাত, এটি আসলে সম্ভব নয়। এটা আমরা সবাই বুঝতে পারি। কিন্তু সুপার স্ট্রাকচারের কথা যদি আমরা বলি, যে মানুষের হতে পারে যে মানুষের হেয়ার স্টাইল চেঞ্জ হয় বা চুলের ধরন চেঞ্জ হয়, মানুষের হতে পারে যে সময়ের সাথে সাথে মানুষের পোশাক আশাক বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। এই যে অর্থাৎ বেসিক স্ট্রাকচারের উপরে দাঁড় করিয়ে সুপার স্ট্রাকচারটাকে আমরা নতুন করে গড়ার যে চেষ্টা, সেটি হচ্ছে আসলে সুপার স্ট্রাকচারের পরিবর্তন। মানে হচ্ছে সুপার স্ট্রাকচারটা হচ্ছে এরকমটা যেগুলো আসলে পরিবর্তন করা যায়, এবং এগুলো পরিবর্তনের সাথে সাথে বেসিক স্ট্রাকচারটা আদৌ তেমন কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ একটা শিশু বাচ্চা অবস্থায় যেরকম তার মাথা ছিল, বড় অবস্থায় হয়তো মাথাটা একটু মডিফাই হয়েছে, একটু বড় হয়ে গেছে, কিন্তু সেটি আসলে মাথার থেকে লেজ বা হাত থেকে পা, পা থেকে হাত, এরকমটা হয়নি। তো সেম জিনিসগুলোই যদি আমরা দেখতে পাই সমাজের ক্ষেত্রেও এরকমটা আছে। সমাজে পরিবার আছে, সমাজে বিবাহ প্রথা আছে, সমাজে প্রতিষ্ঠান আছে, সমাজে সংঘ আছে, সমাজে দল আছে, কিন্তু এগুলো মডিফাই হচ্ছে। কিভাবে মডিফাই হচ্ছে? যেমনটা প্রথমে ছিল পরিবার। পরিবার কি ছিল? প্রথম দিকে ছিল যৌথ পরিবার, সেখান বা একান্নবর্তী পরিবার যেটাকে আমরা বলে থাকি। সেই যৌথ পরিবার ভেঙে কি হলো? যৌথ পরিবার থেকে আসলো একান্নবর্তী পরিবার। একান্নবর্তী পরিবারটা আসলে কি? যে একজন লোক সে ইনকাম করবে, বাদ বাকিরা তার উপর ডিপেন্ড হবে সমাজের ক্ষেত্রে, সেটি হচ্ছে একান্নবর্তী পরিবার। অর্থাৎ একজনে অর্জন করবে বা একজনে আয় করবে, সেটা বাদ বাকি সবাই ভোগ করবে। এটা হচ্ছে একান্নবর্তী পরিবার। সেখান থেকে আসলো একক পিতৃতান্ত্রিক পরিবার, মাতৃতান্ত্রিক পরিবার, বিভিন্ন ধরনের আসলো। তারপরে হচ্ছে পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক, সেখান থেকে আসলে একক পিতৃতান্ত্রিক, একক মাতৃতান্ত্রিক, অর্থাৎ মা তার বাচ্চাকে নিয়ে আলাদা থাকতেছে ডিভোর্স হয়ে, বাবা তার বাচ্চাকে নিয়ে আলাদা থাকতেছে ডিভোর্স হয়ে। এটা হচ্ছে একক মাতৃতান্ত্রিক, একক পিতৃতান্ত্রিক। তো এই যে ধারণাটা, সেই ধারণাটাকে আসলে সমাজের ক্ষেত্রে বা সমাজের প্রেক্ষাপটের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে এই ধারণাটা আসলে ক্রমান্বয়ে চেঞ্জ হচ্ছে, এবং এই চেঞ্জের যে প্রক্রিয়া, সেই চেঞ্জের প্রক্রিয়া ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। তো এই যে ধারণাটা, সেই ধারণাটা আমরা পাবো সমাজের সুপার স্ট্রাকচার এবং বেসিক স্ট্রাকচারে। অর্থাৎ সুপার স্ট্রাকচারটা বেসিক স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে পরিবর্তন হচ্ছে। অনুরূপভাবে আমরা যদি বলি যে বিবাহের যে প্রথা ছিল, এখন যেমন ইউরোপের বিভিন্ন দেশে অলরেডি হচ্ছে লিভ টুগেদার যে একটা ধারণা আছে, সেই ধারণাটা থেকে আসলে বিশ্বের বিভিন্ন ধরনের জনপ্রিয় খেলোয়াড়, তারকা, তারা এই জিনিসগুলোতে আসলে অভ্যস্ত হয়ে যাচ্ছে, এবং অনেক দেশে এটাকে বৈধতা দেওয়া হচ্ছে। অনেক দেশে সমকামীদের বিয়েকেও বৈধতা দেওয়া হচ্ছে। তো এই যে আসলে বিবাহের ক্ষেত্রে যে পরিবর্তন, সেই পরিবর্তনটা হয়তো মানুষ এক সময় ভাবতেও পারেনি যে আসলে এইরকমটা পরিবর্তন আসবে। লিভ টুগেদার বা সমকামীদের বিয়ে, এইগুলো আসলে মানুষের ধারণার বাইরে ছিল প্রথম দিকে হয়তো, কিন্তু সেটি আসলে ক্রমান্বয়ে সমাজে চলে আসতেছে এবং মানুষ এটার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে। তো এভাবে অনুরূপভাবে যে আমরা সমাজের যে প্রতিষ্ঠানগুলোর কথা বলতেছিলাম, প্রতিষ্ঠান বলতে আসলে আমরা বিভিন্ন ধরনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো তাদের কার্যাবলী আসলে ক্রমান্বয়ে চেঞ্জ করে। অনুরূপভাবে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের সংঘ বা দল রয়েছে। এখন দল বলতে আসলে আমরা শুধু রাজনৈতিক দলকেই বুঝি। দল বলতে আসলে রাজনৈতিক দল নয়, এর বাইরেও বিভিন্ন ধরনের সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন ধরনের দল আছে। ইভেন কি তোমার নাট্য দলও রয়েছে। বিভিন্ন ধরনের নাট্যগোষ্ঠী তারা একটি দল গঠন করে, তারপরে তাদের নাট্য বা বিভিন্ন ধরনের আমরা পথ থিয়েটার দেখে থাকি, বা পথে যে নাটকগুলো হয় সেই নাটকগুলো আমরা অনেক সময় দেখে থাকি, মঞ্চে দেখে থাকি, টিভিতে দেখে থাকি। তো এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো আসলে ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে।
এর পরবর্তীতে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে সমাজের বেসিক স্ট্রাকচার কখনোই আসলে পরিবর্তন করা যায় না, এটি হচ্ছে মডিফাই করা যাবে, কিন্তু সুপার স্ট্রাকচারটি পরিবর্তনশীল, অর্থাৎ এটি পরিবর্তন হবে সমাজের সাথে সাথে। এখন সমাজ কাঠামোর যদি কিছু বৈশিষ্ট্যর কথা আমরা বলি, যে সমাজ কাঠামোর কি বৈশিষ্ট্য রয়েছে, সমাজ কাঠামোর বৈশিষ্ট্য হচ্ছে এটি আসলে পরিবর্তনশীল, অর্থাৎ সমাজ কাঠামো, সমাজের যেই কাঠামোগুলো আমরা দেখতে পাচ্ছি সেই কাঠামোগুলো আসলে ধীরে ধীরে পরিবর্তন হবে, এবং এই সমাজ কাঠামোগুলো মডিফাই হবে কিসের ভিত্তিতে? মানুষের বা সমাজের প্রতিষ্ঠানের আশা আকাঙ্ক্ষা চাহিদার ভিত্তিতে। এটি হঠাৎ করে নিজের মতো করে চেঞ্জ হয়ে যাবে এমনটি নয়। যেমন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কথা আমরা জানি যে আসলে বিভিন্ন ধরনের ছিল। একটা সময় ছিল যেরকমটা ছিল পাকিস্তানের বিভিন্ন জায়গা, পাকিস্তানে একটি মসজিদ আছে, সেই মসজিদে আসলে মহিলাদের প্রবেশ নিষেধ ছিল, কিন্তু সেখানে প্রিন্সেস ডায়ানা প্রথমে প্রবেশ করেছিলেন। অনুরূপভাবে ভারতের একটি মন্দির রয়েছে, তো সেই মন্দিরে আসলে মহিলাদের প্রবেশ নিষেধ ছিল, সেই মন্দিরেও এখন মহিলার প্রবেশ করতেছে। তো এই যে ধারণাটা, এই ধারণাটা আসলে সমাজের সাথে খাপ খাইয়ে চলতেছে, এবং সমাজের এই যে পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে আমাদেরকে অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে হবে, এবং এই যে ধারণাটি সেটি অবশ্যই সমাজকে মডিফাই করবে। তো সমাজের প্রকৌশল বিজ্ঞান, জীববিজ্ঞান, নৃবিজ্ঞান এই তিনটির সাথে সমাজ বিজ্ঞান এটাই কিন্তু আসলে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এটিকে সমাজ বিজ্ঞানকে বাদ দিয়ে আসলে সমাজকে আমরা কল্পনা বা চিন্তা করতে পারি না। তো সমাজ বিজ্ঞান যেভাবে চলতেছে সেভাবেই আসলে তার চলার পথে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে, এবং এই পরিবর্তনগুলোকে কার্ল মার্কস তার মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, এবং তার সাথে যারা সহমত প্রকাশ করছেন তাদেরকে আসলে মার্কসিস্ট বলা হয়, আর অন্যদিকে যারা রয়েছে তাদেরকে বলা হয় নন মার্কসিস্ট। তো এই যে অর্থাৎ যারা ম্যাকাইভার, মরিস জিন্সবার্গের কথা আমরা বলেছি আগেই, তো এই যে বেসিক স্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচার এই দুইটি হচ্ছে সমাজ কাঠামোর সবচেয়ে মূল বিষয়, অর্থাৎ বেসিক স্ট্রাকচারটির উপরে ডিপেন্ড করেই সুপার স্ট্রাকচারটি গড়ে ওঠে। যেমনটা আমরা যদি আমেরিকার সমাজের সাথে বাংলাদেশ সমাজের বা ইউরোপের সমাজের সাথে এশিয়ার সমাজের আমরা তুলনা করি, তাহলে দেখবো যে দেখা যাচ্ছে যে বেসিক স্ট্রাকচারটা তাদের একটু ভিন্ন আমাদের সমাজের চেয়ে, কিন্তু তাদের বেসিক স্ট্রাকচারটা আর উপর ডিপেন্ড করে তাদের সুপার স্ট্রাকচারটি গড়ে উঠেছে, আমাদের বেসিক স্ট্রাকচার উপর ডিপেন্ড করে আমাদের সুপার স্ট্রাকচারটি গড়ে উঠেছে। তো তাদের বেসিক স্ট্রাকচারটা কি ছিল, আমাদের যে বেসিক স্ট্রাকচারগুলো ছিল সেগুলোর ভিতরে আমরা যদি দেখতে পাই যে আমাদের বেসিক স্ট্রাকচার ছিল পরিবার, প্রতিষ্ঠান, দল, সভ্যতা, সংস্কৃতি, এই যে ধারাগুলো, সেই ধারাগুলো আসলে দেখা যাচ্ছে যে ইউরোপ বা আমেরিকার সমাজের ক্ষেত্রে এই বেসিক স্ট্রাকচার পরিবর্তন রয়েছে। আমরা যেরকম সভ্যতার ক্ষেত্রে অভ্যস্ত বা সংস্কৃতির ক্ষেত্রে অভ্যস্ত, তাদের সংস্কৃতি সভ্যতা একটু ভিন্ন রকম। যেরকমটা তারা হচ্ছে যে ওয়েস্টার্ন মিউজিকটা খুব পছন্দ করে, কিন্তু আমাদের দেশে ক্লাসিক্যাল বা মেলোডি জাতীয় যেগুলো আছে সেই রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীতের পাশাপাশি বর্তমানে আধুনিক যে গানের ধারা প্রচলন রয়েছে সেগুলোর সাথে র্যাপ বা অন্যান্য যেগুলো পপ সঙ্গীত আছে সেগুলোর সাথে এই দিকটায় আমরা অভ্যস্ত না। অনুরূপভাবে তারা হচ্ছে আমরা দেখালে হয়তো কুশল বিনিময় করি, হ্যান্ডশেক করি, আর যারা একই গোত্রের বা একই কাছাকাছি রিলেটিভ থাকে তারা অনেক সময় কোলাকুলি করে থাকে, কিন্তু সেটা হচ্ছে পুরুষ পুরুষ, মহিলা মহিলা এরকমভাবে ডিপেন্ড করে। কিন্তু অন্যভাবে যদি আমরা আমেরিকার সমাজের দিকে তাকাই তাহলে তারা হয়তো বা হাত করবে, গালের সাথে গাল মিলাবে, এছাড়াও বিভিন্ন ধরনের সংস্কৃতির ক্ষেত্রে তারা অভ্যস্ত হয়ে যায়। তো এই 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 জায়গাটায় আলোচনার ক্ষেত্রে আমরা যদি বলি, অর্থাৎ তাদের যে সংস্কৃতির সাথে তারা অ্যাডজাস্ট করে নিয়েছে, তাদের কাছে এটা নর্মাল, কিন্তু আমাদের কাছে এটি অনেক টিপিক্যাল মনে হয় যে না, এগুলো আসলে আমাদের সমাজের সাথে যায় না, আমরা এগুলোতে আসলে অভ্যস্ত না। এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, এবং এই জায়গাটা অবশ্যই কি আমাদেরকে ভালোভাবে জানতে হবে যে আসলে আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি কি, আমাদের সভ্যতাটা কি, এবং এই সভ্যতার সাথে অবশ্যই আমাদের অ্যাডজাস্ট করে চলতে হবে। হ্যাঁ, ওয়েস্টার্ন থেকে আমরা গ্রহণ করব, ভালোটা গ্রহণ করব, খারাপটা না, অর্থাৎ যেটা আমাদের সমাজ, সংস্কৃতি, সভ্যতা এগুলোর সাথে যায় সেগুলোই আমরা গ্রহণ করব, নট
যেগুলো আসলে আমাদের সমাজ সংস্কৃতি সভ্যতার সাথে যায় না, কিন্তু শুধুমাত্র সাময়িক ভালো লাগার জন্য সেই জিনিসগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং এই বিষয়টি অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।